2024 সালের জুলাই বিপ্লব বাংলাদেশের মানচিত্র থেকে এক দীর্ঘস্থায়ী শাসনের অবসান ঘটিয়েছিল। সেই বিপ্লবের ঠিক 2 বছর পর 2026 সালে ফেব্রুয়ারি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন নতুন সমীকরণ। দীর্ঘ নির্বাসন আর রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমানের হাতে এখন রাষ্ট্রের স্টিয়ারিং। কিন্তু এই ক্ষমতার পট পরিবর্তন কি কেবলই ব্যক্তির বদল নাকি ব্যবস্থার আমূল সংস্কার? একদিকে বাংলাদেশ ফার্স্ট কূটনীতিতে চীন ও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তির চমক, অন্যদিকে দেশের অভ্যন্তরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আর সেই পুরনো সিন্ডিকেট রাজত্বের ছায়া। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আমরা কি সত্যি একটা নতুন বাংলাদেশ দেখছি নাকি অতীতে সেই বিতর্কিত শাসন ব্যবস্থারই পুনর্জন্ম ঘটছে? তারেক রহমান কি পারবেন 2024-এর বিপ্লবীদের স্বপ্ন পূরণ করতে, নাকি ক্ষমতার মোহ তাকে ঠেলে দিচ্ছে পুরনো সেই কর্তৃত্ববাদী পথে? ভূ রাজনীতির দাবা খেলা আর বর্তমান সরকারের নেপথ্য সত্য ডিকোড করব আজকের এই স্পেশাল রিপোর্টে। অতীত বনাম বর্তমান, ছায়া ও বাস্তবতা। তারেক রহমানের জন্য সবচেয়ে বড় বিরোধী পক্ষ কোনো রাজনৈতিক দল নয়, বরং তার নিজের অতীত। 2026 সালে দাঁড়িয়েও 2001 থেকে 2006 সালের মেয়াদের সেই সমান্তরাল সরকার বা হাওয়া ভবন কেন্দ্রিক বিতর্কগুলো মানুষের স্মৃতিতে এখনও জীবন্ত। বিশেষ করে বিদ্যুৎ খাতের সেই বহুল আলোচিত খাম্বা ইমেজ, যা একসময় অপশাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, তা আজও তার রাজনৈতিক ভাবমূর্তিকে তাড়া করে ফিরছে। ক্ষমতার হাত বদল নাকি দখলের হাত বদল? সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় আতঙ্ক সিস্টেমের পরিবর্তন নিয়ে। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র, কিন্তু রাজপথের বাস্তবতা কি আদৌ বদলেছে? আওয়ামী লীগের সেই ত্রাস সৃষ্টিকারী হেলমেট বাহিনীর শূন্যস্থান কি এখন ছাত্রদল বা যুবদল দখল করেছে? যদি দখলদারিত্ব আর চাঁদাবাজির সংস্কৃতি একই থাকে, তবে মানুষের কাছে এই পরিবর্তন কেবল নামের পরিবর্তন হিসেবেই গণ্য হবে। অর্থনৈতিক অস্থিরতা ও আস্থার সংকট। সরকার পরিবর্তনের সাথে সাথেই মানুষ অতি দ্রুত অর্থনৈতিক স্বস্তি চেয়েছিল, কিন্তু বাস্তবতা বড্ড নিষ্ঠুর। বিশ্ববাজারের অজুহাত আর অভ্যন্তরীণ বাজার সিন্ডিকেটের অদৃশ্য সুতো ছিঁড়তে তারেক সরকার এখনও হিমশিম খাচ্ছে। যখন মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠে, তখন রাজনৈতিক আদর্শ গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে দাঁড়ায় টিকে থাকাটা। জুলাই বিপ্লবের সেই আকাশচুম্বী প্রত্যাশা আর বর্তমানের এই অর্থনৈতিক চাপের ব্যবধানই তারেক রহমানের জনপ্রিয়তার সবচেয়ে বড় ঝুঁকি। ভূ রাজনীতি, বাংলাদেশ ফার্স্ট ও ক্ষমতার নতুন মেরুকরণ। 2026 সালে বাংলাদেশের বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক ইউটার্ন দেখেছে বিশ্ব। তারেক রহমান সরকার প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ ফার্স্ট দর্শন। এর অর্থ খুবই পরিষ্কার, বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট শক্তির কক্ষপথে আবর্তিত হবে না, বরং জাতীয় স্বার্থই হবে সম্পর্কের একমাত্র মানদণ্ড। দিল্লির সাথে সম্পর্কের রিসেট। গত 1.5 দশকের অতি ঘনিষ্ঠতা এবং একপক্ষীয় নির্ভরতা থেকে বেরিয়ে এসে ঢাকা এখন দিল্লির সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা বলছে। কিন্তু পর্দার আড়ালে দিল্লির উদ্বেগ বাড়ছে। তাদের দীর্ঘ সীমান্ত নিরাপত্তা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তারেক সরকার কতটুকু সহযোগিতা করবে, সেটাই এখন অনেকটা বড় প্রশ্ন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান পদচিহ্ন। ড্রাগনের সাথে সামরিক মৈত্রী। তারেক রহমানের বৈদেশিক নীতির সবচেয়ে বড় চমক চীন। 2026 সালের জানুয়ারিতে চীনের কারিগরি সহায়তায় বাংলাদেশের ড্রোন তৈরির কারখানা স্থাপনের চুক্তিটি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি একটি বড় ধরনের কৌশলগত সিগন্যাল। প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের এই গভীর প্রবেশ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইসলামাবাদ সমীকরণ ও আঞ্চলিক উত্তেজনা।
সবচেয়ে নাটকীয় মোড়টি এসেছে ইসলামাবাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে। দীর্ঘ 14 বছরের অচলাবস্থা ভেঙে সরাসরি বিমান চলাচল শুরু হওয়া এবং পাকিস্তান থেকে অত্যাধুনিক F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রাথমিক আলোচনা আঞ্চলিক ভূ রাজনীতিতে একটা বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান একটি মাল্টিল্যাটারাল বা বহুমুখী কূটনীতি সাজাচ্ছেন, যেখানে ভারত আর একমাত্র প্রভাবক নয়। শিক্ষা ও রাষ্ট্র সংস্কার, স্বপ্নের অপমৃত্যু নাকি নতুন বৈষম্য? জুলাই বিপ্লবের অন্যতম প্রধান স্লোগান ছিল বৈষম্যের অবসান, কিন্তু 2026 সালে এসে উচ্চশিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু প্রস্তাব তরুণ প্রজন্মের মনে নতুন করে আশঙ্কার বীজ বুনে দিচ্ছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল, শিক্ষা খাত কি তার উল্টো পথে হাঁটছে? পাবলিক বিশ্ববিদ্যালয় ও পিপিপি মডেল বিতর্ক। সংসদে দেওয়া একটি ভাষণে প্রধানমন্ত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল চালু করার প্রস্তাব দিয়েছেন। সরকারের দাবি, এর ফলে গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়বে। কিন্তু শিক্ষার্থীদের ভয়, যদি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেয়, তবে কি সাধারণ ঘরের মেধাবী সন্তানদের জন্য উচ্চশিক্ষা কেবল এক বিলাসিতা হয়ে দাঁড়াবে? পড়াশোনা কি তবে মেধার বদলে টাকার উপর নির্ভর করবে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বনাম আকাশ ছোঁয়া খরচ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি হস্তক্ষেপ না করার ঘোষণা মালিকপক্ষকে স্বস্তি দিলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য তা কোনো সুসংবাদ বয়ে আনেনি। টিউশন ফি নির্ধারণে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ না থাকা এবং মালিকদের জন্য ট্যাক্স হলিডে বা কর ছাড়ের ঘোষণা একটি বড় ধরনের বৈষম্যের ইঙ্গিত দিচ্ছে। যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলের সিট আর ডাইনিংয়ের মান নিয়ে লড়াই করছে, সেখানে বেসরকারি মালিকদের এই বিপুল সুবিধা দেওয়াকে অনেকেই শিক্ষা বাণিজ্যিকরণ হিসেবে দেখছেন। দেশের সচেতন সমাজ আজ একটি কঠিন প্রশ্ন তুলছে, তারেক রহমান কি তবে নব্য উদারবাদী অর্থনৈতিক নীতি অনুসরণ করে শিক্ষাকে শুধুমাত্র একটি বাজারজাত পণ্য বানাতে চাইছেন? যদি উচ্চশিক্ষার দ্বার সাধারণ মানুষের জন্য সংকুচিত হয়ে যায়, তবে 2024-এ সেই রক্তক্ষয়ী বিপ্লবের সার্থকতা কোথায় থাকবে? মানুষের এই ক্ষোভ কি আবারও কোনো নতুন ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ তৈরি করছে? বড় অন্তরায়, সংখ্যালঘু নিরাপত্তা ও বিশ্ব দরবারের নজর। তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব এবং তার বিশ্বনেতা হয়ে ওঠার পথের সবথেকে বড় কাঁটাটা হলো সংখ্যালঘু সুরক্ষা। যদিও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি বারবার ধর্মযার রাষ্ট্রসভার স্লোগান দিচ্ছেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র এখন উদ্বেগমুক্ত নয়। তারেক রহমানের জন্য এটি একটি বিশাল ইমেজ সংকট। একদিকে তার দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা জমি দখল ও আধিপত্য বিস্তারের অভিযোগ, অন্যদিকে উগ্রবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান তৎপরতা। এই দুয়ের চাপে পিষ্ট হচ্ছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। প্রধানমন্ত্রী নিজে তার কর্মীদের সতর্ক করলেও তৃণমূল পর্যায়ে সেই নির্দেশ কতটুকু পালিত হচ্ছে তা নিয়ে সচেতন মহলে বড় প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক চাপ ও ভূ রাজনৈতিক মূল্য। ভারত থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবাই এখন ঢাকাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় অন্তর্ভুক্তিমূলক সমাজ বা ইনক্লুসিভিটির উপর জোর দিয়েছেন। তা একটি স্পষ্ট কূটনৈতিক সংকেত। আন্তর্জাতিক মহলে একজন মডারেট বা উদারপন্থী নেতা হিসেবে স্বীকৃতি পেতে হলে তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে তিনি কেবল রাজনৈতিক ক্যাডারদের স্বার্থ রক্ষা করছেন না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করছেন। যদি তার শাসন আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়, তবে আন্তর্জাতিক বিনিয়োগ এবং কূটনৈতিক সমর্থন উভয়ই হুমকির মুখে পড়বে। তারেক রহমানের জন্য এটি কেবল একটি প্রশাসনিক দায়িত্ব নয়, বরং তার জন্যে এটি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি কি পারবেন অতীতে সেই বিতর্কিত তকমা মুছে নিজেকে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে? প্রধানমন্ত্রীর অগ্নি পরীক্ষা ও বাংলাদেশের ভবিষ্যৎ। তারেক রহমান এখন এক দোভাজা তলোয়ারের উপর দাঁড়িয়ে। একদিকে 17 বছর ক্ষমতার বাইরে থাকা প্রাপ্তির নেশায় ক্ষুধার্ত তৃণমূল কর্মী, অন্যদিকে অধিকার সচেতন সেই বিপ্লবী তরুণ প্রজন্ম যারা কোনো আপোষ চেনে না।
তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের দলের ভেতরে এক লৌহ কঠিন শুদ্ধি অভিযান চালানো। তিনি যদি সত্যি শেখ হাসিনার সেই বিতর্কিত পথ পরিহার করতে চান, তবে কেবল লোক দেখানো বহিষ্কার করলেই চলবে না। অপরাধী নিজের দলীয় কর্মী হলেও তাকে আইনের পথে সঁপে দেওয়ার সৎ সাহসটা দেখাতে হবে। তার প্রবর্তিত ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড, এই জনকল্যাণমুখী প্রকল্পগুলো তখনই সাফল্যের মুখ দেখবে যখন সেখান থেকে দলীয়করণের বিষ বৃক্ষ উপড়ে ফেলা হবে। ইতিহাস বড় নিষ্ঠুর। এটি বারবার প্রমাণ করেছে যে জনগণের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করলে কোনো সিংহাসনই শেষ পর্যন্ত কিন্তু স্থায়ী হয় না। তারেক রহমানের সামনে এখন ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ রয়েছে। তিনি কি পারবেন অতীতের সমস্ত কলঙ্ক মুছে একজন ট্রান্সফরমেশনাল লিডার বা রূপান্তরকারী নায়ক হতে? নাকি 2024-এর সেই অবিনাশী চেতনা আবারও গর্জে উঠবে নতুন রাজপথে? সময় এবং সাধারণ মানুষের বিচারই দেবে সেই উত্তর। আপনার পর্যবেক্ষণ কি বলে? মাঠ পর্যায়ে আপনার এলাকায় কি সত্যি কোনো ইতিবাচক পরিবর্তনের আভাস পাচ্ছেন, নাকি সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতি আবারও ফিরে আসছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন, কারণ আপনার প্রতিটি পর্যবেক্ষণই আগামীর বাংলাদেশকে ডিকোড করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য গ্লোবাল ডিকোডারের সাথে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।